সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার ঠিক 20 মিনিট আগে জস বাটলার তিনি ইংল্যান্ডের সাদা বলে ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়েছেন এবং তিনি যে অধিনায়কত্ব ছাড়বেন এটা মোটামুটি নিশ্চিতই ছিল, কারণ যখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা হেরে গেল তারা 8 রানে এবং তারপর যারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে তারপর থেকেই আলোচনাটা চলছিল। মাইকেল আথারটন কিংবা নাসির হোসেন তারা সব বলে আসছিলেন যে অধিনায়ক হিসেবে বাটলারের সময়টা ফুরিয়ে এসেছে এবং মাইকেল ভন একটা সংশয়ের কথা বলেছিলেন যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া কিংবা হচ্ছে আফগানিস্তানকে হেরে যাওয়া এগুলোর কারণে বাটলারের পায়ের তলার যে মাটিটা সরে যাবে এটা নিশ্চিত থাকতে পারেন এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। এবং যদি ওই ম্যাচটার পর জস বাটলার বলেছিলেন যে তিনি অধিনায়কত্ব ছাড়ার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাবতে চান, সেটার জন্য অবশ্য একদিনের বেশি তিনি সময় পেলেন না। একদিন পরেই তিনি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে তিনি ক্রিকেটটা চালিয়ে যাবেন বলে যতটুকু জানা গেছে। এবং তিনি সেটা বলেছেন যে তিনি মনে করছেন যে এখন যদিও ইমোশনাল হয়ে আছেন, আবেগতাড়িত হয়ে আছেন, কিন্তু তিনি চান ক্রিকেটটা আবার উপভোগ করবেন এবং খেলাটা চালিয়ে যাবেন। এই জস বাটলারের কথা তো আমরা বলছি, পাশাপাশি আমরা অন্য ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে যে বাংলাদেশেরও চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হয়ে গেছে। আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তার ঠিক 2 থেকে 3 ঘন্টা পর বাংলাদেশ ঢাকায় এসে পৌঁছাবে, বাংলাদেশ পুরো টিম আসবে এবং এই দলের সঙ্গে যেহেতু আছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনি ধরে নেওয়া যাচ্ছে যে তিনি বাংলাদেশের কোচিং প্যানেলে থাকছেন। এবং গত বছর যখন ওয়েস্ট ইন্ডিজ সফরটা হলো তার আগে তিনি বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ওই সিরিজে আমরা টেস্টে ভালো করেছিলাম, টি-20তে ভালো করেছিলাম, কিন্তু ওয়ানডেতে ভালো করতে পারেনি এবং পরবর্তী সময় তো একবার সরাসরি বিপিএল খেলা হলো এবং তারপর তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন। এবং যতটুকু জানা গেছে কালের কণ্ঠে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং তারা যে জিনিসটা জানাচ্ছে যে সালাউদ্দিনের যে ধরনের কাজ করছেন তিনি ক্রিকেটারদের সঙ্গে, সেই কাজে বিসিবি সন্তুষ্ট এবং সালাউদ্দিন থাকছেন এটা মোটামুটি নিশ্চিত। আগামী 2-4 দিনে হয়তো একটা বোর্ড মিটিংয়ের মাধ্যমে সেই সিদ্ধান্তটা চূড়ান্ত করা হবে এবং ওই তাদের যে চুক্তিটা আছে সেটা একটু বাড়িয়ে নেওয়া হবে। সেই সঙ্গে স্পিন কোচ যিনি আছেন, স্পিন পরামর্শক আপনি বলতে পারেন, মুস্তাক আছেন, তার সঙ্গে চুক্তিটা বাড়িয়ে নেওয়া হবে। পাকিস্তানের এই সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, তার সঙ্গেও চুক্তিটা বাড়িয়ে, যেহেতু এখন খণ্ডকালীন চুক্তিতে কাজ করছেন, সেটা দীর্ঘমেয়াদে আসলে করা যায় কিনা বিসিবি কিন্তু সেভাবে ভাবছে। আপনি যদি প্রধান কোচের ব্যাপারে জানতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে দুঃসংবাদ পেতে হচ্ছে। তাকে মাত্র 6 মাসের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল যখন চান্দিকা হাথুরুসিংহে সিংহে চলে গেলেন এবং তিনি চলে যাওয়ার পর ফিল সিমন্স দায়িত্ব নিয়েছিলেন। তার অধীনে আমরা বেশ কয়েকটা সিরিজ খেললাম, কিন্তু খুব বেশি সাফল্য পেয়েছি সেটা বলা যাবে না, আবার একেবারে ব্যর্থ সেটাও বলা যাবে না। বিশেষ করে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স হলে সেক্ষেত্রে আপনি ব্যর্থ বলা যেতেই পারে, কিন্তু 6 মাসের যেহেতু অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার যেহেতু মেয়াদটা শেষ হয়ে গেছে এবং তিনি এই বাংলাদেশ টিম ছেড়ে এখন করাচি কিংসের প্রধান কোচের দায়িত্ব নেবেন। যেহেতু তিনি ওই টিমের সাথে গত বছরও কাজ করেছেন, এবারও কাজ করবেন যতটুকু জানা গেছে। এই হচ্ছে ফিল সিমন্স, মুস্তাক আহমেদ এবং হচ্ছে সালাউদ্দিনকে নিয়ে আপডেট। তার পাশাপাশি পাকিস্তান সুপার লিগের একটা আজকে সময়সূচি প্রকাশ করা, সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের 3 জন ক্রিকেটার যেহেতু খেলবেন এই টুর্নামেন্টে এবং নিশ্চিতভাবেই পিএসএলকে নিয়ে বাংলাদেশের মানুষের একটা বড় আগ্রহের জায়গা থাকবে, কারণ আমরা পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সেই আপডেট দেওয়ার চেষ্টা করবো। আজকে যে তথ্যটা দেবো সেটা হচ্ছে যে লাহোর কালান্দার্সের রিশাদ হোসেন খেলবেন, করাচি কিংসের হয়ে লিটন দাস খেলবেন এবং হচ্ছে পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা খেলবেন। এই 3 জন ক্রিকেটার খেলবেন। তাদের সময়সূচিগুলো আপনারা নিশ্চিতভাবে আমাদের ওয়েবসাইট কিংবা হচ্ছে আমাদের পেজে পেয়ে গেছেন। আপনার স্ক্রিনেও হয়তো সেই ডিটেলগুলো পেয়ে যাবেন যে লিটন দাসের ম্যাচের সূচি কবে, কোন কোন দিন তিনি খেলতে নামবেন। তারপর হচ্ছে নাহিদ রানার ক্ষেত্রে যদি আপনি বলেন যে নাহিদ রানার ম্যাচগুলো কবে সেটাও আপনি স্ক্রিনে দেখতে পারবেন। তারপরে যদি আপনি বলেন যে রিশাদ হোসেনের ম্যাচগুলো কবে সেটাও আপনি দেখতে পারবেন। 11ই ফেব্রুয়ারি টুর্নামেন্টটা শুরু হচ্ছে এবং সেই টুর্নামেন্টের প্রথম দিনেই ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্স খেলতে নামবে। যদি এনওসি পাওয়া যায়, মানে রিশাদ হোসেন কিংবা লিটন দাস কিংবা হচ্ছে নাহিদ রানা যদি এনওসি পায় সেক্ষেত্রে তারা পিএসএল খেলতে পাকিস্তানে যাচ্ছেন, সেটা মোটামুটি নিশ্চিত। কিন্তু একটা শঙ্কার জায়গাও আছে, কারণ হচ্ছে যে ওই সময় এপ্রিলে বাংলাদেশে 2টা টেস্ট খেলতে আসবেন খুব সম্ভবত জিম্বাবুয়ে, এবং ওই সময় যেহেতু টেস্ট খেলেন নাহিদ রানা এবং হচ্ছে লিটন দাস, তাদের দুজনকে ছাড়া হবে কিনা সেইটা এখন পর্যন্ত নিশ্চিত না। সেটা হয়তো আগামী কয়েকদিনের মাঝে নিশ্চিত হওয়া যাবে। যেহেতু রিশাদ হোসেন যেহেতু টেস্ট খেলছেন না, সেক্ষেত্রে রিশাদ হোসেনকে পুরো পিএসএল এ পাওয়া যাবে বলে ধারণা করে নেওয়া যাচ্ছে। তবে আমার যেটা মনে হয় যে
বিসিবির উচিত হবে লিটন দাস, নাহিদ রানা এবং হচ্ছে রিশাদ হোসেনকে ছেড়ে দেওয়া, যারা হচ্ছে এই পিএসএল টুর্নামেন্টে খেলে নিশ্চিতভাবে একটা অভিজ্ঞতা অর্জন হবে এবং আপনি যত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন, বাইরের টুর্নামেন্টগুলো খেলবেন, ভালো কোচের অধীনে কাজ করার সুযোগ পাবেন, ভালো ফ্যাসিলিটিস পাবেন এবং আপনি আফগানিস্তানে যারা এখন বড় তারকা হয়ে উঠছেন তারাও কিন্তু এভাবেই বড় হয়েছেন। আমার মনে হয় যে বাংলাদেশের বা বিসিবির এই পরিকল্পনায় হাঁটা উচিত, এই পথে হাঁটা উচিত, তাহলে মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে। পিএসএল শুরু হবে, তার আগে তো ডিপিএল আছে, অন্যান্য যে ব্যাপার টুর্নামেন্টগুলো আছে সেগুলো তো চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিও চলছে, সেই সঙ্গে আমরা চেষ্টা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনাদেরকে যত বেশি আপডেটেড রাখা যায়। আপনারা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ক্রিকেটের সকল খবর পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্রিক ফ্রেঞ্জের সাথে থাকতে হবে। ক্রিক ফ্রেঞ্জের ইউটিউব বলুন, টুইটার বলুন, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে আপনি ফলো দিয়ে রাখতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জের সঙ্গে থাকুন।